বিশ্বকে বদলাতে দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বললেন প্রধান উপদেষ্টা। উপার্জন ও মানুষের কল্যাণে বিনিয়োগের আহ্বান। Today it makes me very happy that we can gather together and talk about creating that world. It's not just business in a limited idea, which is good, but you can have another. নির্বাচন সহ নানা ইস্যুতে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাশের দাবি। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের মুরাল ভাস্কর্য নির্মাণে 4000 কোটি টাকা অপচয়, হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নেবে 19,28,000 পরীক্ষার্থী, আগের বারের চেয়ে কমেছে প্রায় 1 লাখ। এবং বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল নয়াদিল্লি। প্রভাব পড়বে না নেপাল ভুটানে পণ্য রপ্তানিতে, দাবি রণধীর জয়সওয়ালের। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। অর্থ উপার্জনের খুশির সঙ্গে সঙ্গে মানুষের জন্য কিছু করতে চাইলে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিশ্বকে পাল্টে দেওয়ার মতো দুর্দান্ত কিছু আইডিয়া বাংলাদেশের আছে। শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্রতা, শূন্য কার্বন নিঃসরণ বিশ্বের কোনো সরকার নয়, তা ব্যবসার মাধ্যমেই সম্ভব বলে জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ শুধু এদেশের জন্যই নয়, তা বিশ্বের জন্য হতে পারে বলে মনে করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার বাংলাদেশ বিজনেস সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে 4 ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠান ফ্যাব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান ইয়াংওয়ানের প্রতিষ্ঠাতা কিহাক সাংয়ের হাতে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন তিনি। স্বাধীনতা লাভের পর চরম দারিদ্রতার মধ্য দিয়ে যাত্রা শুরু করা দেশে ৭৪-এর দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানি ঘটলেও ২০২৫ সাল পর্যন্ত এই স্বল্প সময়ের বাস্তবতা তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। জানান, এদেশে করা কোনো বিনিয়োগ বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে তার সবচেয়ে বড় উদাহরণ গ্রামীণ আমেরিকা। তাই এমন দুর্দান্ত আইডিয়ার জন্য বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit which started in a tiny little village now would be a prime business in the United States, Grameen America. Grameen America became annually about $2 billion a year. In the next 4 years, it will be $5 billion a year. It's growing very fast. নতুন বিশ্ব গড়ার লক্ষ্যে যে যাত্রা শুরু হয়েছে তাতে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। This ground is very fertile. You put a little bit of seed, it becomes global. I wish I could tell all the stories that happen in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. নতুন প্রজন্মের বাংলাদেশ গড়তে তৃতীয় প্রজন্মের তরুণরা যে কাজ করছে সেখানে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। We have to talk third generation a little bigger, boys and girls. Somehow in entrepreneurship in the past, women left out. We have some, but very few. But women are as creative, as entrepreneurial as anybody else. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে কোনো রাজনৈতিক মতভেদ থাকা উচিত না বলে মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক। বুধবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের কথা চিন্তা করছে সরকার। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে 4 দিনব্যাপী বিজনেস সামিট 2025-এর আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা।
এতে 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছেন। আয়োজনের মূল লক্ষ্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সচল করা। বুধবার সামিটের তৃতীয় দিনে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক। বলেন, বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে কোনো রাজনৈতিক মতভেদ থাকা উচিত না। কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রিকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে, বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। এ সময় আগামী 2-1 বছরে দেশে 15,000 লোকের কর্মসংস্থান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের কথা চিন্তা করছে সরকার। 100 গ্রুপের সাথে আজকে আমরা যে প্যাওসে সাইন করলাম, সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশিওর করলো যে $150 মিলিয়ন একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে। তার চেয়েও বড় কথা যে 15,000 লোকের আশা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। এবছর দেশি বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামী বছর থেকে বিজনেস সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মৎস্য, কৃষি প্রক্রিয়াকরণ এবং হালাল মাংস রপ্তানি সহ বাংলাদেশের ক্রমবর্ধমান ক্ষেত্রগুলিতে বৃহত্তর সহযোগিতা বিবেচনার জন্য ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বন্দর ও সরবরাহ অবকাঠামো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলাইম বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশে কৌশলগত বিনিয়োগের সুযোগ, বিশেষ করে দেশের বন্দর এবং সরবরাহ অবকাঠামো নিয়ে আলোচনা করেন। ডিপি ওয়ার্ল্ডের প্রধান ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ভিসা সুবিধা এবং সার্বিক সহায়তার জন্য সক্রিয়ভাবে কাজ করছে, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা দক্ষ কর্মীদের জন্য। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য যথাযথ দক্ষতা উন্নয়ন নিশ্চিতের উপরও গুরুত্ব দেন। এছাড়া বৈঠকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের 2টি কোম্পানি সম্প্রতি বাংলাদেশ থেকে প্রায় 500 জন কর্মী নিয়োগ করেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বার্নেস উইন্টারটন দুই দেশের মধ্যে দীর্ঘ ও বিশ্বস্ত ইতিহাস স্মরণ করেন। এছাড়াও বর্তমান সংস্কার এজেন্ডায় যুক্তরাজ্য সরকারের সমর্থন প্রকাশ করেন তিনি। এ বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এর পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। বুধবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডক্টর খলিলুর রহমানকে এই নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদের দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভিন। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের পদবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। গত বছরের 19 নভেম্বর প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান ডক্টর খলিলুর রহমান।
আগামী 16 এপ্রিল বিএনপির সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিএনপির সময় চাইবে বলে জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর অবিলম্বে জাতিসংঘে বিল এনে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, একইভাবে বিশ্বজুড়ে প্রতিরোধ করে ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা পুনর্বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এছাড়া জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিধানসহ রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না বলেও জানান দলটির অন্যতম এ নীতি নির্ধারক। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। অন্যদিকে ধানমন্ডিতে শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে একাধিক থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য ও সাবেক আইজিপি সহ বেশ কয়েকজন প্রভাবশালীকে। তন্দ্রা তারুণের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের মঞ্জুরুল হাসান জিসানকে হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। এদিকে একই দিনে রাজধানীর বিভিন্ন থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের। তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপুমণি ও আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, শমী কায়সার এবং সাবেক 2 পুলিশ প্রধান শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন। এই ধরনের যারা অবৈধ ব্যবসায়ী, দেশের হাজার হাজার কোটি টাকা, সর্বমোট প্রায় 20 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, অবৈধভাবে আমদানি রপ্তানি করে টাকা কামাবেন, এটা থেকে যেন ব্যবসায়ীরা বিরত থাকে। আজকের এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে জনগণের কাছে, দেশবাসীর কাছে এটাও একটি মেসেজ হিসাবে আমরা মনে করি। এদিকে ধানমন্ডি থানার হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। এর আগে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, বলেন আওয়ামী লীগকে স্বৈরাচারী রূপ দেওয়ার পেছনে মোর্শেদ আলমের প্রত্যক্ষ ভূমিকা ছিল। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহারনামী আসামি। সরকারি পক্ষে প্রসিকিউশনের বক্তব্য রাখেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত
তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে মামলা বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। এজাহারের কোনো অংশে ওনার কোনো সম্পৃক্ততা, ওনার কোনো উনি অ্যাক্টিভলি কোনো পজিশনে ছিলেন না। আমরা বলেছি বিজ্ঞ আদালতে, বিজ্ঞ আদালত উনি শুনেছেন, বিজ্ঞ আদালত সন্তুষ্ট জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। করা হয়েছে 7 সদস্যের অনুসন্ধান কমিটি। এছাড়া অভিযোগ জানাতে দুদককে এসেছিলেন এনসিসির 2 নেতা হাসনাত ও সার্জিস। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মোরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, অনুসন্ধান চলমান আছে, প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল উদুদ ও তার স্ত্রী মর্জিনা উদুদ দম্পতির 33টি ব্যাংক অ্যাকাউন্টে 172 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন প্রমাণ হয় এবং জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি 54 লাখ টাকা লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। 7 কোটি 54 লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। জানান, অতি গোপনীয় কিছু অভিযোগ লিখিতভাবে জানাতে দুদকে এসেছেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এদিকে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক ও তার স্ত্রী শাহেদা নাসরিনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন রংপুরের শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। মামলা তদন্ত শেষ করতে আরো 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। রংপুরে আবু সাইদ প্রথম প্রাণ হারান জুলাই আগস্ট গণ আন্দোলনে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান তিনি। সেখানেই তাকে গুলি করে পুলিশ। লুটিয়ে পড়েন সড়কে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার সকালে অভিযুক্ত সাবেক এএসআই আমির হোসেন, তাজহট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্ত শেষ করতে আরো কিছু সময় প্রয়োজন। পরে আরো 2 মাস সময় দেন ট্রাইব্যুনাল। 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার এবং জসিম উদ্দিন সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা হয়েছে। 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে বলেও জানায় প্রসিকিউশন।
সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে একযোগে 11টি শিক্ষা বোর্ডে অংশ নেবে 19,28,000 পরীক্ষার্থী। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার জিরো টলারেন্সে থাকছেন নিয়ন্ত্রকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষাও এটি। এতে অংশ নেবে 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। সারা দেশে অনেকটাই প্রস্তুত 3,715টি কেন্দ্র। বসানো হয়েছে সিট প্ল্যান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,40,927 জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 4,663 জন। বুধবার চট্টগ্রামের কেন্দ্রগুলোতে দেখা যায় শেষ সময়ের প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিরাপত্তা ও ওএমআর শিট তৈরিতে ব্যস্ত শিক্ষকরা। প্রশ্ন ফাঁসে এবার জিরো টলারেন্সে সবাই বলছেন তারা। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহর রহমতে এবছর নাই এবং ইনশাল্লাহ হবেও না। সামনে যে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ হবে না। আগে তো স্টুডেন্টরা দেখতাম যে পরীক্ষার হলে ঢুকার আগে ওরা বাইরে গিয়ে বসে বসে মোবাইলের মধ্যে ওরা প্রশ্ন দেখে আসতো, কিন্তু এই বছর ইনশাল্লাহ এই ধরনের কোনো সম্ভাবনাও থাকবে না। কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অংশ নিচ্ছে 1,69,680 জন। গত বছরের চেয়ে এ বোর্ডে এবার বেড়েছে পরীক্ষার্থী। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে 269টি কেন্দ্রে অংশ নিচ্ছে 1,81,904 জন এসএসসি পরীক্ষার্থী। তবে গেলবারের চেয়ে কমেছে প্রায় 19,000। করোনার বছর থেকেই 20 সাল থেকেই আমাদের এখানে পরীক্ষার্থী একসময় কিছুটা কম বিষয়ের পরীক্ষা দিয়ে পাশ করেছে, অথবা আমাদের রাজশাহী বোর্ডের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বিগত কয়েক বছরে। সেই কারণে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন, ইনশাআল্লাহ আগামীকাল একটা সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে যশোর বোর্ডে এবার 299টি কেন্দ্রে নেওয়া হবে এসএসসি পরীক্ষা। নিরাপত্তায় এসব কেন্দ্রে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার। 200 গজের মধ্যে লাল পতাকা সহ পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে জারি থাকবে 144 ধারা। এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার গত বছরের তুলনায় কমেছে স্কুল ও পরীক্ষার্থীর সংখ্যা। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এছাড়াও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বরিশাল, সিলেট, ময়মনসিংহ সহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্রগুলোতেও। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন